আসসালামু আলাইকুম, আমি আশরাফা, 18-19 সেশন, শামসুন্নাহার হল। আমার শামসুন্নাহার হলের মেয়েদের জন্য ভালোবাসা, সবার পক্ষ থেকে ভালোবাসা। আমি আজকে এই শাহবাগে আসার পরে কয়েকবারই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছি যে আমরা নারী হয়ে কেন নারী কোটার বিরুদ্ধে কথা বলছি। আচ্ছা, বাংলা মোটর ঝামেলা হচ্ছে, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়াররা বা ছেলেরা, তারা একটু বাংলা মোটরের দিকে যাবেন। তাদেরকে অনুরোধ করছি একটু বাংলা মোটরের দিকে যাবেন। সবাই না ভাইয়েরা, সবাই না, সবাই যাবেন না, কয়েকজন আপনারা একটু বাংলা মোটরের দিকে যাবেন, ওখানে ঝামেলা হচ্ছে। আপনারা একটু তাড়াতাড়ি যাবেন ভাইয়েরা। ভাইয়েরা সবাই না, সবাই না, ভাইয়েরা সবাই না, এখানেও থাকতে হবে। দর্শক দর্শক আমরা জানতে পেরেছি যে বাংলা মোটর ঝামেলা হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে। সেখানে কিন্তু শিক্ষার্থীর এক অংশ কিন্তু যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। আমরা সরাসরি রয়েছি। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে দর্শক, যে আমরা এতক্ষণ আপনাদেরকে শাহবাগে দেখিয়েছি যে এখান শাহবাগ থেকে স্লোগান দিয়েছে, যে বলেছে যে বাংলা মোটরে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়েছে। এই কথা শুনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ থেকে দৌড়ে যে যার মতো করে দৌড়াচ্ছে। দর্শক, আমরা রয়েছি জায়েদিন ডিজিটালে, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে কিন্তু উত্তাল অবস্থা বিরাজ করছে কিন্তু এই শাহবাগ বাংলা মোটর এলাকায়। দর্শক, যেমনটা দেখছেন কিন্তু শাহবাগ থেকে কিন্তু মাইকে ঘোষণা দিয়ে কিন্তু বলেছে যে শাহবাগে যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা যেন বাংলা মোটর অভিমুখে যাত্রা করে। আর সেখানে যেমনটা বলেছে যে শিক্ষার্থীদের সঙ্গে বাংলা মোটরে ঝামেলা হয়েছে, সে কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দৌড়াচ্ছে। আপনারা দৌড়াচ্ছেন কেন? এখানে সম্ভবত কাউকে করা হয়েছে, অ্যাটাক করা হয়েছে আর কি আমাদের এর জন্য। দর্শক, যেমনটা বলছিলাম যে তারা যেমনটা বলছে যে বাংলা মোটর শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়েছে, এজন্য শিক্ষার্থীরা দৌড়ে কিন্তু বাংলা মোটরের দিকে যাচ্ছে। আমরাও যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমরা আপনাদেরকে দেখাবো যে কি হচ্ছে বাংলা মোটর। আপনারা দৌড়ে কোথায় যাচ্ছেন? বাংলা মোটরের দিকে যাচ্ছেন। ওইদিকে নাকি সমস্যা হয়েছে, সবাইকে যাইতে বলতেছে আমাদেরকে, যে কিছু লোককে শাহবাগ থেকে যে ওখানে যাইতে বলছে, ওখানে নাকি সমস্যা হয়েছে, এই কারণে আমরা সবাই ওইদিকে যাচ্ছি। এদিকে আমরা যেমনটা শুনেছি আন্দোলনকারীর মুখ থেকে যে শাহবাগে যে বাংলা মোটর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছে, সেজন্য কিন্তু মাইকে ঘোষণা দিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে কিন্তু যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেই কারণে কিন্তু শিক্ষার্থীরা দৌড়ে কিন্তু বাংলা মোটরের অভিমুখে যাত্রা করেছে। এবং আমরা কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু এসে পৌঁছেছি, যেখানে শিক্ষার্থীদের অবরোধের কারণে কিন্তু গাড়ি অবরুদ্ধ। এবং যেমনটা বলছিলাম দর্শক, যে আমরা এখানে কি হয়েছিল, এখানে আমরা ওইখান থেকে আসলাম, আমরা আসলে জানি না এখানে কি হয়েছে। আসলে এখানে মাত্র আসলাম, মানে বললো এখানে একটা ঝামেলা হয়েছে, সেজন্য এখানে আমাদের আসার। হয়তো গাড়ি টাড়ি নিয়ে সমস্যা হতে পারে, পথ আটকাই দিছিল। দর্শক, যেমনটা বলছেন যে শিক্ষার্থীরা যে তারাও এখনো কিছু উপলব্ধি করতে পারছেন না, কেন তাদেরকে বলা হয়েছে যে এখানে
প্রতিবন্ধী কোটা সকল প্রকার কোটায় বন্ধ করতে হবে। প্রতিবন্ধী কোটা বা অনেকে বলছে যে উপজাতি নারী হ্যাঁ, সেটা 5-10% না, নারী কোটা সেক্ষেত্রে নারী কোটাও আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। নারী কোটা কেন প্রয়োজন? নারীরাও মেধা দিয়ে আসতে হবে আমাদের সাথে, নারীরাও মেধা দিয়ে আসতে হবে, কারণ দেশ চালাচ্ছে একজন প্রধানমন্ত্রী, তিনি একজন নারী। উনি যদি এই পর্যন্ত আসতে পারেন তাহলে আমাদের আপুরাও আসতে পারবে এই পর্যন্ত। সংসদের প্রধান স্পিকার যে সেও কিন্তু একজন নারী, ওরা যদি মেধা দিয়ে আসতে পারে তাহলে এই ক্ষেত্রে কোটা কেন প্রয়োজন হবে? ওরাও মেধাবীদের সাথে মেধা দিয়ে এই জায়গায় আসতে হবে। তো আমি চাই যদি কোটাটাকে যদি সংস্করণ করা হয় সেটা 5-10% রাখা হোক মুক্তিযোদ্ধার সম্মানার্থে। হ্যাঁ, মুক্তিযোদ্ধার সম্মান দিতে হয়, 5-10% দিই, এবং ওইটা সন্তানের জন্য, নাতি নাতকুরের কারোর জন্য প্রয়োজন আমি মনে করতেছি। ঠিক আছে, আর আমি একজন সন্তান হিসেবে প্রাউড ফিল করতে পারি এই জায়গা থেকে যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমিও ন্যায়ের পক্ষে আজকে এখানে দাঁড়াইতে পারছি। আমি যদি হাতে চুরি করে হলে বসে থেকে ভিডিও করে যদি আমিও বিরোধী আন্দোলন করি তাহলে আমার ভিতরে মুক্তিযুদ্ধ চেতনা নেই। আমি কখন বলতে পারবো আমার ভিতরে মুক্তিযুদ্ধ চেতনা আছে? আমার বাবা 71 সালে ন্যায়ের জন্য লড়ছে, আমিও আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে ন্যায়ের জন্য আমি এই রাজপথে আসছি। আমিও চাই সরকারের কাছে আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যেটা তারা বহাল রেখেছিল এটা যাতে হচ্ছে সংস্করণ করা হয়, সংস্করণ করে সেটা যাতে হচ্ছে 5-10% নিয়ে আসা হয়, এবং এটাও সাথে উল্লেখ করে দেওয়া হয় সন্তান পর্যন্ত সেটা প্রযোজ্য। পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য কি আপনি অবশ্যই পিছিয়ে পড়া সেক্ষেত্রে বললাম যে উপজাতি এবং হচ্ছে যারা হচ্ছে প্রতিবন্ধী ওটা তাদের জন্য সুবিধা রাখার প্রয়োজন আছে, কারণ তারা সাধারণ শিক্ষার্থীদের মতো হয়তো কম্পিটিশন করে আসতে পারবে না। তাদেরকে সৃষ্টিকর্তা মেধা দিয়েছে কিন্তু মেধাটা কাজে লাগাতে পারতেছে না, হয়তো তারা বিভিন্ন কারণে পিছিয়ে আছে। সেই ক্ষেত্রে তাদের জন্য কিছুটা সুযোগ সুবিধা দেওয়া, কারণ প্রত্যেকটা গণপ্রজাতন্ত্রী প্রত্যেকটা দেশে কিন্তু কোটা সিস্টেম আছে। সেই ক্ষেত্রে কোটাটা এমন না যে 50 থেকেও বেশি, 50%-এর বেশি, যেখানে প্রায় আমাদের দেশে 56% কোটা, সেটা চাই না। কোটাটাকে আমি এনে সেটা 10% নিয়ে আসতে হবে। কোটা সংস্করণ চাচ্ছি, কোটা আমরা টোটালি বন্ধ চাচ্ছি না। আর মুক্তিযোদ্ধা কোটা আমরা আজ আমাদের আন্দোলন 18 সালের আন্দোলন বা এই আন্দোলন কোনোটার কিন্তু মূল উদ্দেশ্য ছিল না কোটা বন্ধ করা। নেত্রী সেটা বন্ধ করে দিয়েছে, হয়তো এটা আমাদের উপর রাগ করে। আমরা ওই সময় চাই না যেটা বন্ধ করা না, বা আপনি বন্ধ করার প্রয়োজন ছিল না, সংস্কার করে এটাকে 10% নিয়ে আসুন। 30% আপনি যদি, ঠিক আছে 30% দরকার নেই, 15% রাখতেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি ছিলাম, কিন্তু আপনি টোটালি বন্ধ করছেন। বন্ধ যেহেতু করছেন সেটা আবার এখন যেহেতু চালু হয়েছে এটাকে সংস্কার করে নিয়ে আসেন। আমরা চাই আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে কোটাটাকে সংস্কার করে সেটা সীমিত পরিসর করা হোক, আর এবং এই কোটাটা সর্বোচ্চ সন্তান পর্যন্তই থাকুক। হ্যাঁ, যেমনটা শুনছিলাম যে একজন মুক্তিযোদ্ধার সন্তান যেমনটা বলছেন যে কোটা কমিয়ে, কোটার সংখ্যা কমিয়ে রাখা হলে সেখানে এদের যৌক্তিকতা রয়েছে। কিছু কথা বলি যে এখানে শাহবাগ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে ঝামেলা হচ্ছে। কোনো ঝামেলা হয়নি, অ্যাকচুয়ালি কোনো ঝামেলা হয়নি। আমাদের এই যে ইন্ডিয়ান কন্টিনেন্টাল থেকে আপনার বিদেশি গেস্ট এবং যারা ফরেন পাইলট ছিল সম্ভবত তারা সবাই হলো বেরোনোর চেষ্টা করছিল, তাদের সম্ভবত ফ্লাইট আছে বা এমন কিছু, কিন্তু বাংলা ব্লকেট এটা সবার জন্য সমান, আমরা কাউরেই কোনো কনসিডার করবো না। বাংলা ব্লকেট করা হয়েছে যাতে আমাদের দাবি মেনে নিক সরকার। এমন ভোগান্তি তো হবেই, আমরা তো ভোগান্তির শিকার, আমাদের দাবি মেনে নিক। আমরা তো আরো আমরা সাথে এখানে বসে নাই তো, ঠিক আছে। এবং আপনারা দেখবেন যে কোনো গাড়ি বাস আমরা কারোর গায়ে কোনো হাত উঠাই নাই বা কারোকে এক্সট্রা কোনো ভোগান্তি দেই নাই বা কোনো গাড়ির কাজ ভাঙা হয় না। এবং যদি কোনো অসুস্থ রোগী থাকে তাহলে সসম্মানের সাথে এক সাইডে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, এবং তারা আমাদের কাছে এটা রিকোয়েস্ট করছে ভালো কনসিডার করা হয়। হ্যাঁ, আমাদের দাবি একটাই, বাংলা ব্লকেট সবার জন্য সমান, এখানে কোনো এক্সট্রা কনসিডারের নাই। যদি তারা কনসিডার করা হোক তার রাষ্ট্রপক্ষ আমাদেরকে কনসিডার করুক, আমাদের শিক্ষার্থীদের কনসিডার করুক। প্রধানমন্ত্রী বলেছে যে কোটা নিয়ে আন্দোলন করার কিছু নেই, সে বিষয়ে আপনি শিক্ষার্থী হিসেবে কি বলবেন? আচ্ছা, আমি একটু 2018 সালের কথা বলবো, তখন আমি খুব ছোট, তবে আমি টিভিতে দেখছিলাম তিনি, এবং আমি পুরোনো ভিডিওগুলো আরেকবার দেখবো, তাকেও অনুরোধ করবো দেখার জন্য। তিনিই তো আপনার সংসদে দাঁড়িয়ে বললো যে কোটা না থাকলে কোনো আন্দোলন হবে না, কোনো বৈষম্য হবে না। 6 বছর তো ঠিকঠাক চলছিল, এখন কেন তার মতামত আবার পাল্টালো? বৈষম্য শিকার। উনি একটা কথাই বলছেন যে যারা আন্দোলন করছে তারা কতজন কোন প্রশাসনে আছেন, আর যারা আন্দোলন করছেন তারা কতজন কোন প্রশাসনে আছেন এটা তো জানার দরকার নাই। দরকার হলো মেধাবীরা প্রশাসনে আছে, মেধাবীরা সঠিক সুযোগ পাচ্ছে, মেধাবীরা সঠিক জায়গায় যেতে পারছে, এটাই তো দরকার। আমি যদি জায়গায় নাও যেতে পারি আমার কোনো দুঃখ নেই, আমার মেধাবী ভাই যাবে সে জায়গায়। যেমনটা বলছিলেন যে শাহবাগ থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছিল যে বাংলা মোটরে দিকে ঝামেলা হচ্ছে,
এজন্য কিন্তু শাহবাগ থেকে শিক্ষার্থীর একটি অংশ কিন্তু বাংলা মোটরের দিকে কিন্তু এসেছে। আমরা তাদের পিছু পিছু এসেছি। এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কিন্তু আপনারা জানেন যে অনেক ভিআইপি লোক, অনেক ভিআইপি গেস্ট কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কিন্তু অবস্থান করে। এবং শিক্ষার্থী যেমনটা বলছেন যে একটি ওখানে গেস্ট এবং ভিআইপি লোক ছিল, আর তারা কিন্তু এই অবরোধের মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের যেই পরিচয় দিয়েই তারা যেতে চেয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা বলছে আইন তাদের যে অবরোধ সবার জন্য সমান, সেই মতে কিন্তু তারা তাদেরকে যেতে দেয়নি। এই কেন্দ্রিক একটি তাদের সাথে বাক বিতণ্ডা হয়েছিল এমনটা জানিয়েছে আমাদেরকে দর্শক। শাহবাগ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এখানে ঝামেলা হচ্ছে, এখানে কি হয়েছিল? না, এখানে কিছু হয়নি, এখানে মেবি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল থেকে কিছু গাড়ি বের হইতে চাইছিল, হয়তো এদেরকে আটকাই দিচ্ছে, তবে কোনো সমস্যা হয় নাই। আমরা দেখেছি বেশ কিছু জায়গায় আপনারা বাধার সম্মুখীন হয়েছেন, বাংলা মোটরেও কিছুদিন আগে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। আমরা আসলে জানি না, ঠিক এটা জানি না। এখানে আসলে দেখছি কিছুক্ষণ পর পর গাড়ি আটকিয়ে দেওয়া হচ্ছে। গাড়ি তো অনেকক্ষণ ধরেই আটকানো। কাদের গাড়ি আটকাচ্ছেন এবং কি? সবার গাড়ি আটকানো হচ্ছে, সব শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া, রোগী ছাড়া বাকি সবার গাড়ি আটকানো। যেমনটা বলছেন যে শিক্ষার্থীরা যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে কিন্তু ভিআইপি কিছু লোক তারা এই অবরোধের মধ্যে দিয়ে তারা যেতে চেয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের যে অবরোধ, তারা বলছে যে আমাদের যে আন্দোলন, যে অবরোধ সবার জন্য সমান, সেই জন্য তাদেরকেও তারা যেতে দেয়নি। এই জন্য তাদের সাথে বাক বিতণ্ডা হয়েছিল। এই জন্য এই বিস্ফোরণের কারণে আমি যদি চাকরিটি না পাই, সেক্ষেত্রে তাদের যে স্বপ্নটা এতদিন ইনভেস্ট করেছে সেটি ধূলিসাৎ হবে। আর এই বিষয়টা গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে বুয়েটের শিক্ষক সমিতি একটা বিবৃতি দিয়েছে। তারা মনে করে যদি কোটায় বুয়েটে কোনো শিক্ষার্থী ভর্তি হয় তাহলে বুয়েটের স্ট্যান্ডার্ড ফল হবে। তাহলে আমরা বলতে পারি কোটায় যারা চাকরি পাচ্ছে সে কারণে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফল হচ্ছে। একজন সচেতন শিক্ষার্থী হিসাবে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফল হতে দিতে পারি না। আমি চাকরিটা না পাই সেটা কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই একজন মেধাবী শিক্ষার্থীর কাছ থেকে সাবাতা নিতে। আমি চাই একজন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের স্টিয়ারিং এ হাত দিক। আমি চাই একজন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের নিয়ন্ত্রক হোক। আমার মনে হয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে সেই বিষয়ে আমাদেরও পর্যালোচনা রয়েছে। পর্যালোচনা করে আমরা সমন্বিত কিছুক্ষণ পরে আমরা এই বিষয়ে আমাদের পর্যালোচনাটি আমরা জানাবো। তবে আমার কাছে মনে হয়েছে এই মতামতটি ইনক্লুসিভ মতামত হয় নাই, অর্থাৎ পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে বর্তমানে নিড অ্যানালিসিস করে বর্তমানে ছাত্ররা কি চাচ্ছে, বর্তমানে আমরা ছাত্ররা কি চাচ্ছি, বর্তমানের প্রয়োজনটাকে প্রাধান্য, এই বক্তব্যের মধ্যে বর্তমানের প্রয়োজনটা প্রাধান্য পায়নি, সেটা আমার কাছে মনে হয়েছে। আপনারা কি মনে করছেন 2018 সালের এপ্রিলে যে 7, 8, 10 তারিখ 11 তারিখের দিকে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটা সেরকম আন্দোলনের রূপ নিতে পেরেছে কি বা পারবে কি? আমি যদি বলি ছাত্র সম্পৃক্ততার দিক থেকে যখনই বাংলাদেশে যদি কোনো যৌক্তিক আন্দোলন এসেছে সেখানে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ছাত্র আন্দোলন বড় ছোট সেটার মাপকাঠি মিছিলের দৈর্ঘ্য দেওয়া হয় না, মিছিলের প্রস্থ দেওয়া হয় না, সেটা হচ্ছে কতটা যৌক্তিক। 18 সালে যেভাবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সেটারই প্রতিফলন 2024 সালেও ঘটছে এবং তার চেয়ে আরো শতগুণে বেশি ঘটছে। লাস্ট কোয়েশ্চেন, সারা দেশের শিক্ষার্থীরা তো আর শাহবাগে আসতে পারছেন, আপনারা আহ্বান করছেন, সেই আহ্বানে সারা দিয়ে নানা জায়গায় তারা কর্মসূচি চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা কেন্দ্র থেকে? আমি বুঝিনি প্রশ্নটা। কেন্দ্র থেকে যারা আপনাদের আহ্বানে সারা দিয়ে সারা দেশে আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমাদের
আমাদের আহ্বান হচ্ছে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হয়, আমরা সেন্ট্রালি যে বিষয়টা আমরা যেই প্রোগ্রামটা বাস্তবায়ন করব সেটার সাথে একাত্মতা ঘোষণা করে আপনারাও সেই দাবিটি সারা দেশে বাস্তবায়ন করবেন। আরেকটি মেসেজ হচ্ছে, এটা শুধু ছাত্রদের আন্দোলন না, এটা কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, এটা হচ্ছে বাস ড্রাইভার। আজকে যে বাস ড্রাইভারটাকে আমি আজকে থামিয়ে রেখেছি, আমি তার ভবিষ্যতে নিশ্চিত করার জন্য আজকে আন্দোলন করছি। যে শরবত বিক্রেতা আমার পিছনে 500 টাকা নিয়ে বাসায় ফিরে উনি 300 টাকা ওনার ছেলের পড়াশোনার জন্য ব্যয় করে, আমি তার ছেলের চাকরি সংস্থানের জন্য আজকে আন্দোলন করছি। এই আন্দোলন গণমানুষের আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশের আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের আন্দোলন, এই আন্দোলন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন, এই আন্দোলন মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যারা আন্দোলন করছে তাদেরকে জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বলে অনেকে মন্তব্য করছে। যারা বাংলাদেশের কখনই ভালো চায়নি, যারা বাংলাদেশকে মেধাভিত্তিক রাষ্ট্র পরিণত করতে চায়নি, যারা বাংলাদেশকে চায়নি যে স্মার্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে, ভিশন 41-এর যে স্বপ্ন রয়েছে, উন্নত দেশের স্বপ্ন রয়েছে, যারা এটি বাস্তবায়ন করতে দিতে চায় না, তারা সবসময় যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। আমিও সেটিকে এই পাইপলাইনের মধ্যেই তাদেরকে দেখতে চাই। তাদের মন্তব্য আমাদের সাধারণ ছাত্রদেরকে কখনোই আমাদেরকে আহত করেনি, আমরা এই মন্তব্যকে আমরা প্রাধান্যই দেই না। আচ্ছা, আরেকটা question, যে বাংলা মোটরে একজন সচিবের গাড়ি আটকানো হয়েছিল, মানে এই ক্ষেত্রে আসলে আপনারা কাদের গাড়ি আটকাচ্ছেন বা কাদের গাড়ি যেতে দিচ্ছেন? আপনার প্রশ্নটা খুবই সিলেক্টিভ একটা প্রশ্ন হয়েছে। কোনো সচিবের গাড়ি, কোনো মন্ত্রীর গাড়ি, কোনো মিনিস্টারের গাড়ি আমরা সেভাবে আটকাচ্ছি না। আমরা সাধারণ ছাত্র রাস্তার মধ্যে যে গাড়ি আসছে সেটা আটকাচ্ছি। টায়ারের মধ্যে, গাড়ির টায়ারে নাম লেখা থাকে না কে মন্ত্রী, কে সচিব, কে মিনিস্টার, কে। গাড়ির টায়ার আমাদের শ্রমিকের শ্রম মেধাগামে টায়ার চলে। টায়ার যেই টায়ারের গাড়ি রাস্তায় আছে আমরা সেই টায়ারকে আটকাচ্ছি। অ্যাম্বুলেন্স বাদে, অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো আমাদের কর্মসূচির আওতার বহির্ভূত। দর্শক, যেমনটা বলছিলেন যে এখানে যেই তারা গাড়িগুলো আটকাচ্ছে, এখানে সকলের কে সচিব, কে মন্ত্রী, কে উৎসব মহলের সদস্য সেটি তারা বিবেচনা করছে না। তারা বলছে যে রাস্তায় যেই গাড়ি তারা দেখছে সেই গাড়িকে তারা আটকাচ্ছে। আমাদের কথা হচ্ছে আমাদের যৌক্তিক কথাগুলো শুনতে হবে, দাবিগুলো মেনে নিতে হবে। আপনার যদি মনে হয় অযৌক্তিক, আপনি আমাদের ব্যাখ্যা দিন, আমরা তার রিভার্স ব্যাখ্যা দিব। যদি আমাদেরটি যৌক্তিক হয় মেনে নিতে হবে, যদি আপনারটি যৌক্তিক হয় তাহলে মেনে নিবেন, কিন্তু আপনি একটি বলবেন আর আমরা মেনে নিব, সেটি কখনো হবে না। সিদ্ধান্ত পরিবর্তিত। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কিছু ভিআইপি গেস্ট কিন্তু তারা এসেছে। তারা বারবার বলতে চাচ্ছে যে তারা একটু দেখি। আমি এসি রুমে আমার সাধারণ জনগণের টাকায় শ্রমে ঘামে দেখতে পাচ্ছেন যে তারা অবরোধের রাস্তা ভেঙে কিন্তু তারা যেতে চাচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে কথোপকথন। সাথে একমত হয়ে আমরা বলতেছি যে আমাদের শুধু এই বিদেশি শত্রু আছে তাদের ফ্লাইটটা নিয়ে যেতে হবে। এটা আমাদের দেশের একটা মান সম্মানের বিষয় আছে। মেট্রো তো ভাই এয়ারপোর্ট পর্যন্ত যায় না। ওনাদের 24টার মতো লাগেজ আছে। আমাদের একটা কোস্টার বাস যায় ওনাদের কিনে 24টা লাগেজ, প্লাস হচ্ছে 17 জন বিদেশি, দেশীয় না। ওনাদের একটা তো মানে সেফটি এন্ড সিকিউরিটিরও বিষয় আছে। আমরা আনসার দিচ্ছি, আমাদের তরফ থেকে দিচ্ছি। আমরা অন্য কোনো দেশি মানুষের জন্য রিকোয়েস্ট করতে আসিনি, শুধু এই বিদেশি 17 জন ক্রু মেম্বারদেরকে যেতে দেন। ওনাদের কারণে ওনারা এয়ারপোর্টে ওনাদের ফ্লাইটটা নিয়ে যেতে পারতেছে এবং ওখানে 300 জন পর্যটক। এটা আপনাদের কাছে একটা আন্তরিক রিকোয়েস্ট। আমি দেশি কোনো মানুষের জন্য রিকোয়েস্ট করতেছি না, একজন ক্রু বিদেশি মানুষ বসে আছে, এখন তাদেরকে যেতে হবে। হ্যাঁ, এখন তাহলে আমাদেরকে সমাধান সেই সময়টা তো সেই সময়টা
এখানে আপনারা অনেকেই আছেন, কিন্তু আপনারা তো এখানে কয়েকজন আছেন যারা আপনাদের কথা শুনবে। আচ্ছা, সবার আমরাও আপনাদের আচ্ছা আমরা মিডিয়াতে কিছু বলতে আসিনি, আমরা ওনাদের সাথে কথা বলতে আসছি। কথা বলি, আপনি চাকরি বাঁচাতে আসি, চাকরি বাঁচাতে আসি। আমি আমার দেশের মান সম্মান রক্ষা করার জন্য আমি আপনাদের সাথে আমি একমত। আমি আপনারা যদি চান আমি বাসটা বের করে দেখাই, একজনও দেশি মানুষ নাই, সবই হচ্ছে বিদেশি পর্যটক। ওনাদেরকে যেভাবে হোক ফ্লাইটটা নিয়ে যেতে হবে। কোটা বৈষম্য তো আমার দেশের স্ট্যান্ডার্ড ফলো করে, তাহলে আমরা কেন এটা মানবো? ঠিক আছে, আমি তো সবার জন্য ভাইয়া রিকোয়েস্ট করছি। দেশের অর্থনীতি মেট্রো দিয়ে ভাইয়া 26টা লাগেজ কেমনি নিব বলে, আর 17 জন মানুষ আছে। লোক দিলাম। আচ্ছা, মিরপুর 10 থেকে কিভাবে? আমার তো বাস নাই। আমি বলি আপনারা যদি আমাদের সাথে ডিসকাশন করতে চান, ওনাদেরকে নিয়ে আমরা 10-এ নামলাম, 10 থেকে কিন্তু ওখানে তো আমার বাস থাকতে হবে একটা। আমার অবস্থা সময় নাই। নো ডিসকাশন। একটু কথা বলি, কি চেয়েছিলেন ভাই? একটু কথা বলি কারা আপনারা অনুরোধ করলেন, আপনারা বললেন যে বিদেশি। আপনাদের গেস্ট কে ছিল? এরা কোন দেশীয় গেস্ট? ভাইয়া আমরা মিডিয়ার সাথে কথা বলার লোক না। আমাদের মিডিয়ার সাথে কথা বলার লোক আছে। একটা বিষয় জানতে চাচ্ছি, আপনারা বলছেন সবগুলাই বিদেশি গেস্ট, তারা কোন দেশীয়? আমাদের মিডিয়ার সাথে কথা বলার লোক আছে, আপনাদের প্রশ্ন থাকলে তারা অ্যানসার দিবে। আচ্ছা, আমরা কারা এসেছে, কোথা থেকে এসেছে, এতটুকু তথ্য কিছু বলতে পারবো না, কারা এসেছে কোনো ইনফরমেশন নাই। আমরা জানি বিদেশি, শুধু এটুকু জানি, আর কিছু না। দর্শক, যেমনটা দেখছিলেন যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যে ভিআইপি গেস্ট রয়েছে, তারা কিন্তু তারা বলছে যে তাদের বিদেশি ক্রু রয়েছে, তাদের ফ্লাইট আছে আজকে, তাদেরকে বিশেষভাবে সুযোগ দেওয়ার জন্য স্টুডেন্টদের আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে তারা দাবি জানিয়েছে। তারা কিন্তু তারা দাবি জানিয়েছিল, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি শুনতে নারাজ, এবং তাদের আমরা দেখেছি যে দীর্ঘ 20 মিনিট ধরে তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে, কিন্তু কথা বলেই কিন্তু শিক্ষার্থীদের মন গলাতে পারেনি, এবং তারা যেমনটা বলছে যে তাদের বিদেশি যেই গেস্ট রয়েছে তাদেরকে যেন সুযোগ দেওয়া হয়, তাদের ফ্লাইট রয়েছে তাদের এয়ারপোর্ট যাওয়ার জন্য। কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছে তাদের অবরোধ কর্মসূচি সবার জন্য সমান। এখানে কে বিদেশি, কে সচিব, কে মন্ত্রী, তাদের বিবেচ্য বা তাদের দেখার বিষয় নেই। আর সেই বিষয়টি তাদের এই ইন্টারকন্টিনেন্টালের যেই কর্তৃপক্ষরা তারা আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়েছে, তাদেরকে তারা এমনটাই বলেছে। যেমনটা বলছিলাম দর্শক, যে শাহবাগ থেকে কিন্তু মাইকে ঘোষণা দিয়ে বলেছে যে শিক্ষার্থীদের সঙ্গে বাংলা মোটরের এলাকায় ঝামেলা হচ্ছে। সেই ঝামেলার জের ধরে কিন্তু আমরা এই বাংলা মোটর এলাকায় ছুটে আসি এবং জানার চেষ্টা করি যে এখানে কেন, কি কারণে এই শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, শিক্ষার্থীরা যেমনটা বলেছে যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মধ্যে যেই ভিআইপি গেস্ট রয়েছে তারা এই রোড দিয়ে এয়ারপোর্ট যাওয়ার জন্য চেষ্টা করেছে, এবং তারা যেমনটা বলছে যে আমরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যেই কর্তৃপক্ষ এখানে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলেছে যে আমরা দেখেছি যে তারা শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ 20 মিনিট আলাপচারিতায় লিপ্ত ছিল। তারা বিভিন্নভাবে শিক্ষার্থীদের
তাদেরকে কনভিন্স করতে চেয়েছিল যে তারা যেন তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদের ফ্লাইট রয়েছে, তারা এয়ারপোর্ট যেন নিশ্চিতভাবে যেতে পারে সেই বিষয়ে তাদেরকে যেন সহযোগিতা করা হয়। কিন্তু বরাবরই শিক্ষার্থীরা তাদের যেই দাবি, তাদের যে অবরোধ কর্মসূচি তারা পালন করছে, সেটি তারা বলছে যে কে ভিআইপি, কে এমপি, কে মন্ত্রী এবং কে কোন লোক সেটি তারা বিবেচনা করছে না। সবার জন্য তাদের প্রতিবাদ সমান, এমনটা কিন্তু বলছে এবং তাদেরকে কোনোভাবেই যেতে দেবে না বলে শিক্ষার্থীরা জানিয়েছে। দর্শক, এই ছিল এই মুহূর্তে বাংলা মোটরের আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা। আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সাথে আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি শিক্ষার্থীদের অবরোধকে ঠেলে কিন্তু তারা যেতে চাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা সেই গাড়িকে আটকিয়ে দিয়েছে এবং দর্শক ভুয়া স্লোগানে কিন্তু তারা মুখরিত করছে এবং যে আন্দোলনের যে প্রতিনিধিরা, অর্থাৎ এই আন্দোলনের যারা প্রতিনিধি রয়েছে তারা বলছে যে এখানে অসুস্থ রোগী রয়েছে এবং তারা হসপিটালের কাগজপত্র সাথে এনে দেখাচ্ছে এবং যেই আন্দোলনরত শিক্ষার্থীদের যে প্রতিনিধি রয়েছে সে কিন্তু কথা বলছে এবং তারা বিভিন্ন রিপোর্ট দেখাচ্ছে যে তারা হসপিটালে যাচ্ছে রোগীকে নিয়ে ইমার্জেন্সি। এজন্য এই গাড়িটিকে তারা ছেড়ে দেবে এমনটাই বলছে। দর্শক, এই মুহূর্তে একটি গাড়ি, অর্থাৎ সেই বিকাল বেলা 3টা থেকে এই রোডে, অর্থাৎ এই বাংলা মোটর শাহবাগ রোডে কিন্তু একটি গাড়িও চলাচল করেনি। এই প্রথম গাড়ি, যে গাড়িটি অসুস্থ রোগী বহন করে যাচ্ছে হসপিটালে, সেই গাড়িটিকে কিন্তু ছাত্র প্রতিনিধিরা ছেড়ে দিচ্ছে। দর্শক, যেমনটা বলছিলাম যে বেলা 3টা থেকে কিন্তু আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। এই শাহবাগ থেকে বাংলা মোটর রোডে কিন্তু একটি গাড়িও চলাচল করেনি। এই প্রথম গাড়ি, যেখানে রোগী বহনকারী গাড়ি, আর সেই গাড়িটি কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিয়েছে ভিতরে রোগী থাকার কারণে। একটু যদি কথা বলতেন, আমরা দেখেছি যে বেলা 3টা থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা, কিন্তু একটি গাড়িও এই রোড দিয়ে যেতে দেয়নি। একটি গাড়ি আমরা দেখলাম যে কার যাচ্ছে। এখানে গাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে যদি ইমার্জেন্সি পারপাসে শুধু গাড়িগুলোকে ছাড়া হচ্ছে। এখানে গাড়ির ভিতরে কে আছে বা রোগী যদি থাকে, আর যদি মেডিকেল ইমার্জেন্সি থাকে, তখনই শুধু গাড়িগুলোকে ছাড়া হচ্ছে। অন্যথায় কোনো ধরনের গাড়ি, মোটর সাইকেল থেকে শুরু করে কার, কোনো ধরনের গাড়ি, সেটা অফিসিয়াল হোক নন অফিসিয়াল হোক, গাড়িতে কে আছে এটা আমরা দেখতেছি না। শুধু গাড়ি যদি মেডিকেল ইমার্জেন্সির হয় তখন আমরা ছেড়ে দিচ্ছি, সেটা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে হচ্ছে, এবং এই যেগুলো হচ্ছে পার্সোনাল গাড়ি, এর ভিতরে যদি রোগী থাকে তখন আমরা ছেড়ে দিচ্ছি, এইটুকুই। আমরা দেখতে পেয়েছি একটু আগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে যে বিদেশি ক্রু এসেছে, তারা যেতে চেয়েছিল এই রোগী, আপনারা কি বলেছিলেন? এখানে আমাদের বড় ভাইরা কথা বলছে, এখানে আরও অনেকে আমাদের আশেপাশে যারা ছিল ওনারা কথা বলছে। এখানে সবার সম্মিলিতভাবেই আমরা আটকে রাখছি। এটা এখন ব্লকেট চলতেছে, এটা সবাই জানার পরেও যদি এখন আমাদের প্রেশার করে, এটা তো হচ্ছে আমাদের করার কিছু নেই। আমরা এখানে তো নিজের ইচ্ছায় আসি না, এই রাস্তাটা ব্লক করিনি আমাদের নিজেদের জন্য। যে আপনাদের আন্দোলন আজকে 7তম দিন চলছে, এটি কি এই আন্দোলন কি 2018 সালের মতো কি সফল হবে বলে আপনি কি মনে করেন? আমার মনে হয় না এটা সফল না হওয়ার কোনো কারণ আছে। এটা অযৌক্তিক কোনো আন্দোলন না, বা হচ্ছে আমাদের স্বার্থের জন্য আন্দোলন না। এখানে হচ্ছে জনস্বার্থের আন্দোলন। শুধু আমি ছাত্র, আমার স্বার্থ এরকম না। এরকম যারা এখানে আজকে ভুক্তভোগী হচ্ছে, তাদের ছেলে মেয়ে বা তারা নিজেরা হয়তো শিক্ষার্থী, তাদের কথা চিন্তা করেই আমরা হচ্ছে সবাই এখন রাস্তায় নেমে আসছি। এখন রাস্তায় শুধু আমরা আমাদের নিজেদের স্বার্থে, হীন স্বার্থে আসি নাই। এটা হচ্ছে আমাদের বক্তব্য মূলত। জি ভাই, আজকে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বলছে, শিক্ষার্থীদের এই কোটা নিয়ে আন্দোলন করার কোনো প্রয়োজন দেখছেন না, এবং আমরা দেখেছি যে 2018 সালে তিনি বলছেন কোটা প্রথা থাকবে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি মনে করি যে হচ্ছে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের হচ্ছে ছাত্রদের পক্ষে, উনি হচ্ছে এই কোটার ব্যাপারে কথা বলেছিলেন। আমি মনে করি হচ্ছে এই 2024 সালের আন্দোলনেও
তিনি আমাদের সাধারণ ছাত্রদের অবস্থা বিবেচনা করে যিনি দক্ষতার সাথে বাংলাদেশকে দীর্ঘ 15 বছর ধরে পরিচালনা করছেন, আমি মনে করি তার হাতেই আমাদের এই সংস্কারের আন্দোলনটা সফল হবে বলে আমি মনে করি। যেমনটা বলছিলেন যে আমরা শিক্ষার্থীদেরকে আপনাদেরকে যেমনটা দেখিয়েছি যে শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে 2018 সালে যেমনিভাবে আন্দোলন সফল হয়েছে ঠিক তেমনিভাবে এই 2024 সনেও একই ধাপে একইভাবে শিক্ষার্থীরা আন্দোলন করে কিন্তু তারা আন্দোলন সফলতার দিকে নিয়ে যাবেন এমনটা প্রত্যাশা শিক্ষার্থীদের। এবং দর্শক, এই ছিল শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ অবস্থা। যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই সেই বেলা 3টা থেকে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রেখেছে এবং আজকে নতুন মাত্রা যোগ হয়েছে আন্দোলনের, সেটি হচ্ছে বাংলা মোটর অবরোধ করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর অভিমুখী যে গাড়িগুলো যাতায়াত করে সেগুলো কিন্তু যাতায়াত করতে পারছে না, তারা এই অবরোধের মুখে কিন্তু দাঁড়িয়ে আছে সেই বেলা 3টা থেকে। দর্শক, এই ছিল কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ অবস্থা। আমাদের সঙ্গে আমাদের লাইভটি দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।